আসসালামু আলাইকুম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তোমরা। তো আজকে তোমাদের সাথে আমি মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের কেমিস্ট্রি আমাদের ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টার, এটা পড়ব। সো তোমরা আশা করি আগেও গুণগত রসায়ন চ্যাপ্টারটা ক্লাস করছো। সো ওই চ্যাপ্টারটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার ছিল, আমাদের ম্যাথমেটিক্যাল অনেক টার্ম ছিল। বাট আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ব সেটা কিন্তু আমাদের থিওরিটিক্যাল পার্ট। পুরোটাই থাকবে আমাদের খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার একটা, তোমাদের বিভিন্ন মৌলের চ্যাপ্টারের নাম হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। সো এখানে আমরা বিভিন্ন মৌল নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, সেগুলোর কী কী ধর্ম আছে, তারপর হচ্ছে আমাদের এখান থেকে সংকরায়ন খুব একটা গুরুত্বপূর্ণ টপিকস, ওইটা নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করব। এবং তার সাথে পোলার আয়ন, পোলারিটি, হাইড্রোজেন বন্ধন, মানে আজকে আমরা পুরোটা ক্লাসেই করব। সরি, রায়ন ভাই, রায়ন ভাই, আচ্ছা ঠিক আছে। সো একটু সরি, একটু সাময়িক ডিস্টার্বের জন্য। তো আমরা যেটা বলতেছিলাম, আজকে তোমাদের সাথে ক্লাসটা করব এই মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন নিয়ে। সো তোমরা সবাই ক্লাসটাতে অলরেডি জয়েন করে যাও, আমরা ক্লাসটা শুরু করে দিব। আমরা বিভিন্ন কোশ্চেন সলভ করবো, ঠিক আছে? ওই কোশ্চেনগুলো সলভ করার মাধ্যমে আমরা দেখব যে কেমন কেমন কোশ্চেন আমাদের বিগত বছর কৃষি ভর্তি পরীক্ষায় আসছিল, ওই রিলেটেড কোশ্চেনই আজকে আমরা সলভ করবো। এবং সলভ করার মাধ্যমে আমরা মেইনলি আসলে তোমাদের কোশ্চেন অ্যানালাইসিস করব, এই টাইপের আর কেমন কোশ্চেন আসতে পারে। সো ওইগুলো দেখবো একটু, কারণ আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এক এক ভার্সিটি কোশ্চেন প্যাটার্ন হচ্ছে এক এক রকম। একই ভার্সিটিতে যেই কোশ্চেনের প্রশ্ন আসে, আরেক ভার্সিটিতে কিন্তু আমাদের সেই প্যাটার্নে কোশ্চেন আসে নাই। সো আজকে যে প্যাটার্নে আমাদের কোশ্চেনটা আসবে সেইটা নিয়ে আমরা আসলে আলোচনা করবো। সো চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। তোমরা যে কাজটা করো, সবাই ক্লাসে জয়েন হও। তারপর তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নটা করবা। আর একটা হচ্ছে তোমরা তোমাদের টাইমলাইনেও ক্লাসটা শেয়ার দিয়ে রাখো, যাতে ভবিষ্যতে তোমাদের কারো কোনো কিছু জানার থাকলে তোমরা সেটা জানিয়ে নিতে পারো, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা সবাই জয়েন হও, আমি ক্লাসটা শুরু করে দিই। দেখো, আমাদের চ্যাপ্টার থেকে আমরা প্রথমেই দেখি যে কী টাইপের কোশ্চেন আসছিল। সো এখানে দেখো তোমাদের একটা প্রশ্ন দেওয়া আছে, পটাশিয়াম মৌলটি কোন গ্রুপের অন্তর্ভুক্ত, ঠিক আছে? সো আমাদেরকে দেখো, আমরা জানি এইখানে আমরা জানি টোটাল এস ব্লক আছে, সরি এস ব্লক মৌল আছে, পি ব্লক মৌল আছে, ডি ব্লক মৌল আছে এবং এফ ব্লক মৌল আছে, এসপিডিএফ। তো আমরা জানি এস ব্লক মৌল হচ্ছে আমাদের 14টা, এবং এস ব্লক মৌল কারা কারা, গ্রুপ 1 আর গ্রুপ 2, ঠিক আছে? তারপর পি ব্লক মৌল কয়টা আমাকে মাথায় রাখতে হবে। পি ব্লক মৌল লাগে আমার টোটাল 36টা। একজন ভাই প্রশ্ন করছো, কোশ্চেনটা চ্যাপ্টারটা হার্ড লাগে বুঝতে, ঠিক আছে? সো এখন তো আসলে দেখো, আমাদের তো এখান থেকে সব পড়ার দরকার নাই, বা এই চ্যাপ্টার থেকে তো আমাদের সব কোশ্চেন আসবে না, তাই না? এখন যেহেতু আমাদের সময় আছে, আমরা কী করি, কোশ্চেন বেশি অ্যানালাইসিস করি।
এটা আমার জন্য মনে হয় ভালো হবে। একটা কোশ্চেন যদি আমরা অ্যানালাইসিস করে পড়তে যাই তাহলে ওই রিলেটেড আরও অনেক কোশ্চেন আমরা দেখতে পারবো। সো ওইগুলো যদি সলভ করে ফেলে আশা করি কমন পড়ে যাবে। হ্যাঁ, এখান থেকে খুব একটা বেশি হার্ড কোশ্চেন আসবে না, এই চ্যাপ্টার থেকে অ্যাটলিস্ট খুব একটা বেশি হার্ড কোশ্চেন আমাদের আসবে না। তো দেখো ডি ব্লক মূল আছে কয়টা? 41টা। সো আমাদের একটু এভাবে কোন ব্লকে কয়টা মৌল আছে সেটা আমাকে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এখন এইটা যে তোমার বলছে কোন গ্রুপের অন্তর্ভুক্ত পটাশিয়াম, সো পটাশিয়াম তো আমরা সবাই চিনি, একটা পারমাণবিক সংখ্যা হচ্ছে 19, একটা ধাতু, ঠিক আছে, এই পটাশিয়াম। তো এরা হচ্ছে গ্রুপ 1 আর গ্রুপ 2 এর মৌলগুলোকে আমরা বলি এস ব্লক মৌল। এই এস ব্লক মৌলের মধ্যে কি আছে? এই পটাশিয়াম আছে। তো এবং তোমরা মনে রাখবা যেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, গ্রুপ 1 এর মৌলগুলোকে আমরা কি বলি? আমি যদি একটু দেখি তোমাদের সাথে, গ্রুপ 1 এর মৌলগুলোকে আমরা কি বলি? ও সরি ভাই, কোশ্চেনটা চলে গেল কেন? আচ্ছা, গ্রুপ 1 এর যে মৌল আছে তাকে আমরা বলি কি ধাতু? ক্ষার ধাতু নাকি মিথ্যার ধাতু? তাকে আমরা বলি ক্ষার ধাতু, ঠিক আছে? মনে রাখবা গ্রুপ 1 এর মৌলগুলো হচ্ছে আমাদের ক্ষার ধাতু। আর গ্রুপ 2 এর যে মৌলগুলো আছে তাকে আমরা বলি মিথ্যার ধাতু। তো এটা তো আমরা সবাই জানি। এখন গ্রুপ 1 এর ক্ষার ধাতুগুলো কারা কারা ইম্পর্টেন্ট একটু মন দিয়ে খেয়াল করে ট্রাই করো। আমরা যদি একটু দেখি, প্রথমে আছে সোডিয়াম, পটাশিয়াম, ঠিক আছে, লিথিয়াম, এইগুলা বেশি আসে। নিচের দিকে যে মৌলগুলো আছে এইগুলো ইম্পর্টেন্ট, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, বাট এইগুলো আমাদের বেশি আছে, এইগুলো সম্বন্ধে বেশি জানতে হবে। মিথ্যা ধাতুর মধ্যে এগুলো ইম্পর্টেন্ট কারা কারা? আমাকে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম, এইগুলো অ্যাটলিস্ট মাথায় রাখতেই হবে, ঠিক আছে? তো ওইখানে আমাদের কোশ্চেন যেটা ছিল যে পটাশিয়াম, তো পটাশিয়াম কি হবে? অবশ্যই পটাশিয়াম হবে ক্ষার ধাতু। আনসারটা কি হবে? পটাশিয়াম আমাদের ক্ষার ধাতু। সো ওকে, আমরা আশা করি বুঝতে পারছি কোশ্চেনটা, ঠিক আছে? আচ্ছা, সো অনেকেই দেখে আনসার দিচ্ছ। হ্যাঁ, ক্ষার ধাতু, ক্ষার ধাতু, ধন্যবাদ। কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলো, অবশ্যই আমি সেটা তোমাদেরকে সলভ করে দেওয়ার ট্রাই করব। আচ্ছা, তারপর যদি আমি আসি, এখানে প্রশ্ন দেওয়া আছে অ্যামোনিয়াম আয়নে বন্ধন কোণের মান কত? NH নাইট্রোজেন হাইড্রোজেনের বন্ধন কোণের মান কত? সো এটাও দেখো আমাদের একটা প্রশ্নটা হচ্ছে সংকরায়নের একটা কোশ্চেন, ঠিক আছে? এখন দেখো একটা জিনিস, আমরা সবাই অ্যামোনিয়া নিশ্চয়ই চিনি, NH3, এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়া। নাইট্রোজেন যদি আমি দেখি, হাইড্রোজেন, হাইড্রোজেন, আচ্ছা, এটা হচ্ছে দেখো, তাহলে এটা আনসারটা কত হবে আমাকে একটু জানাও তোমরা, দেখি কি বলো, এটা আনসারটা কত হইতে পারে? 104.5, 109, 107 না 90? কি হবে আনসার? আচ্ছা, তো দেখি আনসার দিছো তোমরা 109.5। যারা যারা 109.5 বলছো তাদেরটা রাইট। ওকে, ঠিক আছে, আনসার কত হবে তাহলে? 109.5 ডিগ্রি, ঠিক আছে? এটা একটু আমাদের মুখস্থ কোশ্চেনের মধ্যেই পড়ে। আমরা জানি এই অ্যামোনিয়ার মধ্যে কি sp3 সংকরণ বিদ্যমান, তাই তো? সো এটার আনসারটা কি হবে? 9.5। হ্যাঁ, ঠিক আছে, যারা 9.5 বলছো তাদের ঠিক আছে। সো এটার ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা আমি একটু সামনে আসবো। হ্যাঁ, আরো কয়েকটা কোশ্চেনের মাধ্যমে এই ব্যাখ্যাটা দিয়ে দিব, একবারে সামনে আসতেছে। সো চলো আমরা একটু সামনে যাই, একটু দেখি আর কি কি কোশ্চেন আছে। সিগমা বন্ধন কয়টা? বেনজিনের সিগমা বন্ধন কয়টা? সো এটাও দেখো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কি তুমি বলতে পারবা সিগমা বন্ধন কয়টা হবে? দেখো আমরা জানি একটা হচ্ছে সিগমা বন্ধন, একটা হচ্ছে পাই বন্ধন। তো সিগমা বন্ধন আর পাই বন্ধন চিনি, তাই না? সাপোজ মনে করো একটা যৌগ যদি আমি আঁকি, কার্বন কার্বন, এই যে যখনই দ্বিবন্ধন আসছে, দ্বিবন্ধনের মধ্যে মনে রাখবে একটা সিগমা আর একটা পাই, ঠিক আছে? তো এখানে দেখো এইখানে সব যেগুলো একক বন্ধন, এগুলো সব আমাদের কি বন্ধন? সিগমা বন্ধন, ঠিক আছে? একক বন্ধনগুলো সিগমা বন্ধন, আর বাকিটা হচ্ছে আমাদের পাই বন্ধন। দ্বিবন্ধনের মধ্যে একটা সিগমা একটা পাই, আর যদি ত্রিবন্ধন দিই তাহলে একটা সিগমা, ঠিক আছে, আর বাকিগুলো আমাদের পাই বন্ধন হবে। সো আমি যদি দেখি বেনজিনে কয়টা সিগমা বন্ধন আছে, সো বেনজিনটা যদি আঁকি, আচ্ছা, তো দেখো আমাদের কয়টা সিগমা বন্ধন আসতেছে। কার্বনের হাতগুলো যদি আমি আঁকা ট্রাই করি, এখানে ছিল একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা, চারটা, একটা দুইটা তিনটা চারটা,
4টা। তো সবাই দেখো এখানে যদি আমরা বলি তাহলে আসতেছে আমাদের 12টা, ঠিক আছে? 12টা সিগমা বন্ধন। আর পাই বন্ধন কয়টা আসতেছে আমাদের? পাই বন্ধন আসতেছে আমাদের 3টা, ঠিক আছে? কারণ বলছিলাম দ্বিবন্ধনের মধ্যে একটা সিগমা আর একটা থাকে পাই। সো এখানে আমাদের কয়টা হবে? 12টা হবে আনসার। ওকে, ধন্যবাদ যারা যারা 12 আনসার দিছো, সবাইকে ধন্যবাদ, ঠিক আছে? ওকে, তারপরটা দেখি নিচের কোন মৌলটি ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? সো এখন ইলেকট্রন আসক্তি আমাকে একটু বলতে পারবে? ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন অ্যাফিনিটি, এটা জিনিসটা কি? সো আমরা সবাই জানি যে এটা আসলে আমরা দেখা যায় হ্যালোজেন সমূহের, তাই না? আমরা হ্যালোজেন সমূহের ক্ষেত্রে এটা দেখতে পারি। হ্যালোজেন, হ্যালোজেন তো চিনি নাকি? গ্রুপ কত? 17, 17 নম্বর গ্রুপের মৌল, ঠিক আছে? আচ্ছা, এবং আমরা সবাই এটাও জানি যে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি মান কি পায়? বলতে পারবা? বৃদ্ধি পায়, তাই তো? সো কিন্তু এটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কোথায় আমরা দেখি? ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে। সো এটা আনসারটা আমাদের কি হবে? তোমাকে কমেন্টে জানাও যে কোনটা ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি হবে। একটু কমেন্টে জানাও। হ্যাঁ, অলরেডি একজন বলছো সুজন, তুমি বলছো ক্লোরিন, আরেকজন বলছো ফ্লোরিন। ওকে, দেখো এটার আমরা যদি দেখি একটু মৌল লাকি গ্রুপ 17 না? কে কে আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলোই তো আছে, তাই তো? তো ফ্লোরিনের আকার ছোট হওয়ার কারণে কিন্তু এর ব্যতিক্রম। হ্যাঁ, ক্লারটা বেশি হয়, ক্লোরিনেরটা বেশি হয়। সো আনসারটা হবে আমাদের ক্লোরিনের। সবাইকে ধন্যবাদ যারা পারছো। হ্যাঁ, ক্লোরিন হবে। যদিও উপর থেকে নিচে গেলে বললাম ইলেকট্রন আসক্তির মান আমার কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে, বাট এখানে ক্লোরিনেরটা বেশি হবে কারণ ক্লোরিনের আকার ছোট। সো আকার ছোট হওয়ার কারণে এখানে কিন্তু একটা ইলেকট্রনকে আসতে বাধার সম্মুখীন হয়, কারণ তার আকারটা ছোট। বাট ক্লোরিনের তো আর সেইটা আকারটা বড় হয়, এই প্রবলেমটা আর হচ্ছে না। আনসারটা কি হবে আমার এখানে? ক্লোরিন হবে। ওকে, আচ্ছা, তারপর দেখো আমরা এখন একটা জিনিস দেখবো যে সংকরায়ন কিভাবে আমরা বের করতে পারি। যেমন এখানে একটা বলছে sp3 হাইব্রিডাইজেশন বিদ্যমান কোথায়? সো দেখো একটা সূত্র আছে, x is equal to half into v plus m minus c plus a। এই সূত্রটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে ভিটা কি? সবাই একটু মনে করে খেয়াল করো। ভিটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে? একজন ভাই প্রশ্ন করছো, হৃদয় তুমি বলছো অল থ্রি টাইপ এগুলো আসবে এগ্রিতে? হ্যাঁ ভাই, দেখো তোমাকে আসলে বুঝতে হবে। হ্যাঁ, আমরা যেই ভুলটা করি অলরেডি তোমরা হয়তো বা এতদিন অনেক পরীক্ষা দিয়ে সেটা বুঝতে পারছো। আমাদের একটা ম্যাক্সিমাম ভুলই থাকে, আমরা কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমরা কি থাকি না, অবগত থাকি না, বা কোথায় কেমন কোশ্চেন আসতেছে। এখন দেখো তোমার এক এক ভার্সিটিতে কিন্তু এক এক টাইপের কোশ্চেন আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই টাইপের কোশ্চেন আসছে, গুচ্ছতে কিন্তু এই টাইপের কোশ্চেন আসে নাই, ঠিক আছে? আবার অন্য ভার্সিটিতে আরেক টাইপের কোশ্চেন। সো এগ্রি ভার্সিটি কোশ্চেনের প্যাটার্নটাকে আমাকে বুঝতে হবে। এখনো তোমাদের হাতে এনাফ টাইম আছে, তোমরা যদি একটু অ্যানালাইসিস করো তাহলেই বুঝে ফেলবে আসলে আমার কি পড়া দরকার। এই চ্যাপ্টারটা হচ্ছে, আমি শুরু থেকে বলছি, এখানে কোনো ম্যাথমেটিক্যাল কোনো টার্ম নাই। এই চ্যাপ্টার থেকে কেমন কোশ্চেন আসবে তোমাকে একটু মনে রাখতে হয়, একটু মনে করো মুখস্থ টাইপের, যেটাকে আমরা বলি আর কি। এমন কোনো কোশ্চেন দিবে না যেটা কিন্তু খুব ট্রিক্স খাটাইতে হয়, যেটা কিন্তু খুব মাথা খাটাইতে হয়, এমন টাইপ টাইপের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে অ্যাটলিস্ট দিবে না। দিবে কোন চ্যাপ্টার থেকে সেটা দিবে, সেটা অবশ্যই তোমাকে জৈব যৌগ থেকে দিবে, ঠিক আছে? সেটা তোমাকে দিতে পারে সাপোজ মনে করো যে রাসায়নিক পরিবর্তন থেকে দিতে পারে, একটু হালকা। বাট এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো দিবে এগুলো একদম অ্যাজ ইউজুয়াল, খুবই ইজি। যেমন দেখো এটা আমাদের আসছিল 21-22 একটা কোশ্চেন। সো তোমাকে এই জিনিসটা একটু বুঝতে হবে যে কোথায় কেমন টাইপের কোশ্চেন আসতেছে, আমাদেরকে ওই রিলেটেড কোশ্চেন কি করতে হবে, বেশি সলভ করতে হবে। হ্যাঁ, এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা যদি আমরা বুঝে ফেলাই, আমাদের হাতে এখনো তোমার অনেক দিন সময় আছে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার। সো আমরা যদি কোশ্চেন প্যাটার্নটা একটু ধরতে পারি, সো ওইভাবে আমরা প্রস্তুতিটা যদি নেই, তাহলে ইনশাল্লাহ আশা করি আমাদের জন্য খুবই ইজি হবে। হ্যাঁ, আমাদের জন্য আসলে পরীক্ষাটা খুবই সহজ হবে। সো এখনো আমাদের সময় আছে, আমরা একটু একটা কাজ করি, সবাই কোশ্চেন প্যাটার্নটা সম্পর্কে একটু বোঝার ট্রাই করি। কারণ এমন যদি হইতো আমার পরীক্ষার আর সময় নাই, খুব কম সময়, তাহলে আমরা তাড়াহুড়া করে আসলে বাদ দিতাম। বাট এখন যেহেতু আমার হাতে এনাফ টাইম আছে, সো আমরা একটু 2-3 দিন সময় বা এক সপ্তাহ সময় দিয়ে আগে বুঝি
যে কেমন কোশ্চেন আসে। এখন বলতে পারো ভাইয়া এটা তো আসলে আমরা কিভাবে বুঝবো, আমরা তো স্টুডেন্ট। তো তুমিও দেখো, বুঝতে পারবা ইচ্ছা করলে। তুমি যদি বিগত বছরের কোশ্চেনগুলো একটু বারবার দেখো, তারপর হচ্ছে তুমি যদি একটার সাথে একটা কম্পেয়ার করো, তাহলে বুঝবা যে কোশ্চেনগুলো কিভাবে আসতেছে। সো ওইটাই তোমার জন্য বেশি হেল্প হবে, আরেকজনের বোঝাই দেওয়া থেকে তুমি যদি নিজে বুঝতে পারো সেটাই ভালো হবে। আচ্ছা, তো এখানে দেখো আমাদেরকে বলছে ভি হচ্ছে কেন্দ্রীয় পরমাণু যৌথ ইলেকট্রন সংখ্যা। এমটা কি? এমটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত একযোজী পরমাণু। কেমন পরমাণু? কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত একযোজী পরমাণু। আর সিটা হচ্ছে ক্যাটায়ন, এটা হচ্ছে আমার অ্যানায়ন। তো দেখো আমি যদি একটা সাপোজ নিই, সাপোজ মনে করো আমি NH4টাকে নিলাম। দেখো এর কেন্দ্রীয় হাফ ইনটু কেন্দ্রীয় পরমাণু কে আছে? কেন্দ্রীয় পরমাণু আছে আমার নাইট্রোজেন, এর যৌথ ইলেকট্রন আছে কয়টা? 5টা। এর সাথে যুক্ত একযোজী পরমাণু, একযোজী পরমাণু কয়টা? হাইড্রোজেন 4টা, ঠিক আছে। মাইনাস ক্যাটায়ন, ক্যাটায়ন কয়টা? একটা। তো এখানে কত আসে? 4 4 দিলে কি হয়? sp3। তো দেখো যে আমার sp3টা কোথায় মিলতেছে? অ্যামোনিয়াম প্লাস। তো আনসার যারা ডি বলছো তাদের ঠিক আছে। এখন দেখো তোমরা একটা প্রশ্ন আমাকে করতে পারো যে ভাই আপনি, এটা তো আসলে একটা এমন টাইপের একটা কোশ্চেন যেটা কিনা কি বলবো, আমাকে সবগুলো অপশনই টেস্ট করা উচিত ছিল। বাট দেখো এই যে C2H2, এটা আমরা দেখে বুঝতেছি এটা কি না, এটা sp3 হবে না। হ্যাঁ, আমাদের তো এটা বইয়েই আছে, বইয়ে কিন্তু এক্সাম্পলই আছে। আমার কিন্তু পরীক্ষার হলে এগুলোকে বের করার দরকার নাই, আমি দেখা মাত্রই আনসার দিয়ে দিব। এটা আমাদের মেন বইয়ের এক্সাম্পলে সব বই আছে, ঠিক আছে। সো এই জন্যই বললাম আমরা যদি বইটা বেশি বেশি করে পড়ি, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আনসার করা কোনো সমস্যাই হবে না, খুবই ইজি হবে। আচ্ছা, হাইড্রোজেন বন্ধন বিদ্যমান, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক হাইড্রোজেন বন্ধন, ঠিক আছে। তোমরা সবাই এটা মাথায় রাখবা, হাইড্রোজেন বন্ধন থেকে প্রশ্ন আসবে। এবং দেখো নিচের কোনটিতে হাইড্রোজেন বন্ধন আছে। তো আমি তোমাদেরকে বলে দিই, হাইড্রোজেন বন্ধনের জন্য আমার 3টা শর্ত দরকার, ঠিক আছে। আমার 3টা শর্ত দরকার। তো সেই 3টা শর্ত কি কি দেখো। 1 নম্বর শর্ত হচ্ছে অবশ্যই হাইড্রোজেন থাকতে হবে। আচ্ছা, 2 নম্বর শর্ত হচ্ছে হাইড্রোজেনের সাথে অধিক তড়িৎ ঋণাত্মক মৌল থাকতে হবে। আচ্ছা, আর 3 নম্বর শর্ত হচ্ছে মৌলের আকার ছোট হইতে হবে। তো এই 3টা শর্ত যদি আমার মানে, তাহলে আমার কি হবে? হাইড্রোজেন বন্ধনটা হবে। যেমন 3টা কি হাইড্রোজেন থাকতে হবে, দেখেন সবগুলো মৌলিক কি আছে? হাইড্রোজেন আছে, ঠিক আছে। প্রথম অপশনটা তো আমার মিলতেছে। 2 নম্বরে বলছে হাইড্রোজেনের সাথে অধিক তড়িৎ ঋণাত্মক মৌল থাকতে হবে। দেখো তড়িৎ ঋণাত্মক মৌলগুলো কিভাবে চিনবা, ঠিক আছে। 3টা মৌল মনে রাখবা, নাইট্রোজেন, অক্সিজেন আর ফ্লোরিন। কি কি বললাম? নাইট্রোজেন, অক্সিজেন আর ফ্লোরিন, এই 3টা মৌল থাকতে হবে, ঠিক আছে। এবং তাহলে আমাদের হাইড্রোজেন বন্ধনটা মানতেছে। সো দেখো এখানে কি আছে? প্রথমে আছে অ্যামোনিয়া। তো আর বাকি 2টা কি হইতো? পানি। আর এটা কি হইতো? HF। তো এই অপশনগুলো যদি থাকে, এদের মধ্যে আমার কি বিদ্যমান? হাইড্রোজেন বন্ধন বিদ্যমান। ওকে, একজন ভাইয়া প্রশ্ন করছে, আমি তোমাদের প্রশ্নগুলো আনসার দেওয়ার ট্রাই করি, কারণ তোমাদের আসলে এগুলো জানা দরকার মনে করি আমি। 22-23 এর সাথে তো দেখো কোন যৌগটি জলীয় দ্রবণে সবচেয়ে সহজে আদ্র বিশ্লেষিত হয়? হ্যাঁ, প্রবলেম হচ্ছে রায়হান ভাইকে বলেন এসে বসার জন্য। আচ্ছা, কোন যৌগটি সবচেয়ে বেশি আদ্র বিশ্লেষিত হয় সহজে? এখন দেখো আদ্র বিশ্লেষিত হওয়ার ইয়াটা কি, যে আমার এখানে কি কি মৌল দেওয়া আছে? CCl4 কার্বন টেট্রাক্লোরাইড, SnCl2 SiCl4 PbCl4। ওকে, আনসারটা কি হবে? তো দেখি তোমরা আনসার দিচ্ছ সি। আচ্ছা ঠিক আছে। এখন দেখো একটা জিনিস মাথায় রাখো, CCl4 যে যৌগটা আছে এটা কিন্তু পানিতে কি করে না? আদ্র বিশ্লেষিত হয় না। কারণ কেন আদ্র বিশ্লেষিত হয় না? হ্যাঁ ভাইয়া, আগের কোশ্চেনটা লাইভ কেটে গেছিল, সরি। আচ্ছা, এই যে এখানে বলছে কোনটিতে হাইড্রোজেন বন্ধন বিদ্যমান, তো আনসারটা হবে অ্যামোনিয়া। হাইড্রোজেন বন্ধনের 3টা শর্ত, হ্যাঁ। একটা হচ্ছে হাইড্রোজেন থাকতে হবে, হাইড্রোজেন অধিক তড়িৎ ঋণাত্মক পড়লো, এই 3টা থাকতে হবে। কি কি? নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন।
এবং এদের আকারটা কি হইতে হবে? ছোট। সো দেখো এদের আকার তো ছোটই আছে। সো কিতে হইতে পারে? দেখো অ্যামোনিয়াতে হইতে পারে, তারপরে কিসে হইতে পারে? পানিতে হইতে পারে, আর HF, সেইগুলো দেখবো অপশনে দেওয়া থাকবে, ঠিক আছে? সো তোমরা ওইটা আনসারটা দিয়ে দিবা। আচ্ছা, তারপরে এখন এই কোশ্চেনটা একটু আনসার দেখো, আমরা ট্রাই করি যে কার্বন টেট্রাক্লোরাইড পানিতে কেন আদ্র বিশ্লেষিত হয় না? কারণ হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড এই কারণে আদ্র বিশ্লেষিত হয় না, কার্বনের ফাঁকা কি নাই? ডি অরবিটাল নাই, ঠিক আছে? আর ওদিকে যদি SiCl4 দিই, এটা কিন্তু পানিতে আদ্র বিশ্লেষিত হয়, ঠিক আছে? এটা পানিতে আদ্র বিশ্লেষিত কি উৎপন্ন করে? SiOH4। আচ্ছা, SiOH4, ঠিক আছে? হ্যাঁ, ডি অরবিটাল যদি ফাঁকা থাকে তাহলেই সেটা পানিতে কী হবে? আদ্র বিশ্লেষিত হবে। তো দেখো SiOH4 এই যৌগটার একটা নাম আছে, সো এটা একটু জানা রাখো। এইগুলো আসলে ছোট ছোট জিনিস তোমাদের অনেক সময় কাজে লাগবে। হ্যাঁ, অনেক সময় দেখবা আমরা অনেক সময় অনেক জিনিস বই পড়ে সেটা বুঝতে সমস্যা হয়, বাট অনেক সময় শুই নাও মনে রাখতে পারি। যেমন এই যৌগটার নাম হচ্ছে আমাদের সিলিসিক অ্যাসিড। সিলিসিক অ্যাসিড, সেটা আমাদের অবশ্যই কোথায় লেখা আছে? বইয়ে লেখা আছে, ঠিক আছে? সো আমরা সেটা কি করব? বই থেকে একটু পড়ে নিব। এটা নাম হচ্ছে সিলিসিক অ্যাসিড, আনসার ঠিক হবে SiCl4 হবে। আচ্ছা, যেহেতু লাইফটা একটু কাটে গেছিলো, সো আমাদের আসলে একটু অনেকের জানতে বা বুঝতে সমস্যা হতে পারে। আজকে আমরা যে চ্যাপ্টারটা ক্লাস করতেছি সেটা হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, ঠিক আছে? সো এই চ্যাপ্টারে MCQগুলো আমরা সলভ করতেছি। ওকে, যে দেখি কী টাইপের কোশ্চেন আসতে পারে পরীক্ষায়। এখন দেখো একটা প্রশ্ন করছে এখানে, ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত কোনটা? দেখো ম্যাগনেসিয়াম হয় Mg2+, আর ফসফেট হয় PO4 3-। আচ্ছা, ঠিক আছে। ওকে ভাই, তুমি একটা প্রশ্ন করছো বন্ধন সংখ্যা নির্ণয়টা একটু দেখাবেন। ওকে ভাই, অবশ্যই দেখাবো। এটা একটা কোশ্চেন অলরেডি আসেও, আমি আজকে এই স্লাইডে আছে, সো ওইটাতে যখন যাব অবশ্যই আমি এটা আলোচনা করব। আরও কারো যদি এরকম কোশ্চেন থাকে যেটা তোমার জানার দরকার আছে, তুমি অবশ্যই সেটা কী করতে পারো? বলে রাখতে পারো। হ্যাঁ, আমি সেটা অবশ্যই ট্রাই করব তোমাদেরকে বলার জন্য। তো ম্যাগনেসিয়াম 2+ আর ফসফেট হচ্ছে PO4 3-। তো বলো, ম্যাগনেসিয়াম ফসফেটের সঙ্গে যখন আমি বানাবো তখন MgPO4, Mg2টা এখানে আসবে, 3টা এখানে যাবে। তো দেখি কোনটা আছে, Mg3PO4 2, এটা হবে। তাহলে এখন তোমরা আমাকে একটা দেখো, তোমাদের যে একটা কোশ্চেন করি, এটা রিলেটেড কোশ্চেন, কিন্তু অ্যানালাইসিস মানে বুঝো যেটা আসছে হুবহু এটাই না, মানে এটার মতো আর কি কি প্রশ্ন আসতে পারে। এটা এইভাবে আমাদেরকে পড়তে হবে, যেটা আমরা বলি কোশ্চেন অ্যানালাইসিস করে পড়া। আর যেটা আসছে হুবহু যদি এটা মুখস্থ করে ফেলাই, তাহলে এটাকে বলে কোশ্চেন ব্যাংক সলভ করা। দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে, এটা আমাকে বুঝতে হবে। আমাদেরকে অবশ্যই যে কাজটা করতে হবে কোশ্চেন অ্যানালাইসিস করে পড়া। যে কথাটা আর কি বলতেছিলাম, বিগত বছরের কোশ্চেনটা দেখে আমরা তাই বুঝতে পারছি একটু কোশ্চেন হার্ড হইতেও পারে, কারণ গত বছরের কোশ্চেনটা কিন্তু এত সহজও ছিল না। দেখবা একটু গতানুগতিক অন্যান্য কোশ্চেনগুলো থেকে একটু আলাদাই ছিল। সো এই জন্য আমাদেরকে অবশ্যই কোশ্চেনকে অ্যানালাইসিস করে পড়তে হবে। এই রিলেটেড আর কি কী প্রশ্ন আসতে পারে, যেমন দেখো এখানে আমার ম্যাগনেসিয়াম ফসফেট বলছে। আমি যদি তোমাদেরকে বলি যে ম্যাগনেসিয়াম, সাপোজ ম্যাগনেসিয়াম ফসফাইড, ঠিক আছে? ম্যাগনেসিয়াম ফসফাইড, এটার সঙ্গে কি হবে? তো আমাকে কমেন্টে জানাও তো তোমরা কি বলছে। আমি ম্যাগনেসিয়াম ফসফাইড, এটার সংকেতটা কি হবে? তো আমাকে কমেন্ট করে তোমরা একটু দেখি বলো। যদিও একটু লিখতে সমস্যা হতে পারে, বাট ট্রাই করো, ঠিক আছে? স্টিল ট্রাই করো। কি দেখো বলার ট্রাই করো যে ম্যাগনেসিয়াম ফসফাইড কি হইতে পারে। ম্যাগনেসিয়াম ফসফাইড বলো কি হইতে পারে? Mg2PO4 3। আচ্ছা, বলতেছে Mg2PO4 3 না, ম্যাগনেসিয়াম ফসফাইড, এটার সঙ্গেটা কি হইতে পারে একটু বলো। দেখো ম্যাগনেসিয়াম কি Mg, কি দিয়ে লাগবো, নীল দিয়ে লিখি, Mg2+, আর ফসফাইড ঠিকই। তো ফসফাইড হচ্ছে
P3-, এখন যদি দুইটাকে একসাথে করো তাহলে হবে Mg3P2। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম ফসফাইড, ঠিক আছে। সো দেখো এখন কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, সো এটা আমাকে অবশ্যই বুঝতে হবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, নেক্সট কোশ্চেনে যাই আমরা তাহলে। কি বলছে তারপরে প্রশ্নটা কি বলছে দেখো, কোনটি সবচেয়ে কম তাপমাত্রায় বিয়োজিত হয়? ওকে, আমাকে আনসার দেওয়া ট্রাই করো। কোনটি সবচেয়ে কম তাপমাত্রায় বিয়োজিত হয়? আচ্ছা, এটা আনসারটা দিলে কি হবে, একটু আনসারটা দাও, ট্রাই করে দেখি কি বলছো। আনসার এটা কি হবে, কোন যৌগ সবচেয়ে কম তাপমাত্রায় বিয়োজিত হয়? আনসার হবে ম্যাগনেসিয়াম কার্বনেট। ধন্যবাদ, রাইট। আচ্ছা, ম্যাগনেসিয়াম কার্বনেট। কেন ম্যাগনেসিয়াম কার্বনেট হবে খেয়াল করো, কারণ হচ্ছে আমরা ফাজানের নীতিটা যদি একটু দেখি, ফাজানের নীতি আমাকে একটু পড়তে হবে, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক তোমাদের জন্য। সেটা কি? ফাজানের নীতি। ঠিক আছে, ফাজানস ল। তো ফাজানের নীতিতে কি বলছে দেখো, আচ্ছা একজন প্রশ্ন করছিলাম, এই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে রাইট রুলসটা যদি প্যাটার্ন চেঞ্জ করে তখন। আচ্ছা, তো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস, হ্যাঁ এটাই বললাম যে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে পড়াটা যে প্যাটার্ন চেঞ্জ হয়, তাহলে আসলে ওই প্যাটার্নের কোশ্চেনই আসবে, বাট তুমি বিগত বছরের কোশ্চেনগুলো বারবার পড়েও হয়তো বা একটু কমন পাবে না, জাস্ট এটাই চেঞ্জ হবে আর কিছুই না, আর কোশ্চেনের প্যাটার্ন সেমই থাকবে। যেমন আগে যেটা হইতো আমি বললাম সেটা হচ্ছে, তুমি বিগত কয়েক বছরের কোশ্চেন সলভ করতা তাহলে হুবহু কমন পড়ে যেত, এখন হয়তো বা সেই হুবহু কমনটা পড়বে না, আর আদার্স কোনো চেঞ্জ হবে না, এই চেঞ্জ এইটুকুই জাস্ট। আচ্ছা, তো দেখো ফাজানের নীতিতে আমরা দেখতে পারি ক্যাটায়নের আকার যত ছোট হবে, অ্যানায়নের আকার যত বড় হবে, তাদের যদি ইলেকট্রন বিন্যাস ডি অরবিটালে প্রবেশ করে তাহলে আমরা কি দেখতে পাই, তাহলে আমরা দেখতে পাই যে সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পায়। ঠিক আছে, আর সমযোজী বৈশিষ্ট্য যত বৃদ্ধি পাবে তত কি হবে, সমযোজী বৈশিষ্ট্য যত বাড়বে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত কী পাবে, হ্রাস পাবে। ঠিক আছে, কারণ সমযোজী যৌগের গলনাঙ্কের মান কি কম, তো এখানে সেই অনুযায়ী আমার আনসারটা কী হবে, ম্যাগনেসিয়াম কার্বনেট। ওকে, আচ্ছা, ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম কোনটা? অলরেডি আমরা পড়ে ফেলছি ইলেকট্রন আসক্তি। তো এখন দেখো ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম কোনটি, তাহলে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এটাই তো নাকি? ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন, আনসার কত হবে তাহলে? বি, কারণ ক্লোরিন আর ফ্লোরিন এর মাঝে কি বিদ্যমান ব্যতিক্রম। ঠিক আছে, ফ্লোরিনের আকার ছোট, কি ছোট? আকার ছোট। এই আকার ছোট হওয়ার কারণে কি দেখা যায়, একটা ব্যতিক্রম আমরা দেখতে পারি। ফ্লোরিন ক্লোরিন কিন্তু হবে না। অনেকেই দেখো বলতেছো যে সি, সো যারা সি বলছো তারা কিন্তু অলরেডি ভুল করে ফেলছো, পরীক্ষার হলে কিন্তু আমরা এই ভুলটাই করি, খুব দ্রুত জায়গায় ফেলাই, পরে খেয়াল হয়। ক্লোরিনের কিন্তু ইলেকট্রন শক্তি কার থেকে বেশি, ফ্লোরিন থেকে বেশি। ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে, ধন্যবাদ। তারপরে বলছে কোন যৌগে ক্লোরিনের জারণ সংখ্যা সর্বাধিক। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এখানে যেই অ্যাসিডগুলো আছে তারা সবাই কিন্তু কি অ্যাসিড জানো, এরা সবাই হচ্ছে আমাদের অক্সি অ্যাসিড। এরা সবাই হচ্ছে আমাদের কি অ্যাসিড, অক্সি অ্যাসিড। ঠিক আছে, সো অক্সি অ্যাসিডটা কি দেখো, অজৈব অ্যাসিড, ওয়ান কাইন্ড অফ কি অ্যাসিড, অজৈব, এবং সেই সাথে কি শক্তিশালী। ঠিক আছে, অজৈব শক্তিশালী অ্যাসিড। তো দেখো এটা হচ্ছে আমাদের হাইপোক্লোরাস অ্যাসিড, ক্লোরিনের জারণ মান কত, +1। সো এখানে যদি ক্লোরিনের জারণ সংখ্যা +1, এটা হচ্ছে আমাদের হাইপোক্লোরাস। তো এটা হচ্ছে ক্লোরাস, এটা ক্লোরিক, আর এটা হচ্ছে পারক্লোরিক। তো ক্লোরিনের জারণ সংখ্যা সর্বাধিক কোথায়, HClO4, খেয়াল করো, -8 +1, তাই ক্লোরিন হচ্ছে +7। ঠিক আছে, তো এখানেই তো দেখছি ক্লোরিনের জারণ সংখ্যা সবচেয়ে বেশি, +7।
বাকিগুলোতে কত, এইখানে কত, এখানে আসতেছে কত +5, এখানে কত আসতেছে +3, আর এখানে আসতেছে কত +1। সো সবচেয়ে বেশি জন্ম আমি কোথায় দেখতেছি, পারক্লোরিক অ্যাসিডে। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, তারপরে দেখো কোন গ্রুপে মৌলগুলোকে ক্ষার ধাতু বলা হয়। তো এটা তো মাত্রই বলে আসলাম, শুরুতেই বললাম যে ক্ষার ধাতু হচ্ছে গ্রুপ 1A, ঠিক আছে, আর মৃৎক্ষার ধাতু হচ্ছে গ্রুপ 2A। তো এটা হচ্ছে ক্ষার ধাতু, আর এটা হচ্ছে মৃৎক্ষার ধাতু। আচ্ছা, তারপরে দেখো ধূমায়মান নাইট্রিক অ্যাসিডে কোন গ্যাস উৎপন্ন করে। এটা একটা আনসার বলো তো কি হবে, ধূমায়মান নাইট্রিক অ্যাসিড কোন গ্যাস উৎপন্ন করে। আনসারটা দেওয়ার ট্রাই করো, ধূমায়মান নাইট্রিক অ্যাসিড কোন গ্যাস কোন গ্যাস উৎপন্ন করে। আচ্ছা, ধূমায়মান নাইট্রিক অ্যাসিডে কোন গ্যাস ধোঁয়া উৎপন্ন করে। আচ্ছা দেখো অনেকেই বলতেছো, দেখি কি বললা, যে ডি নাকি নাইট্রোজেন ডাইঅক্সাইড। সো দেখো তোমাদের আসলে সরি দেখো তোমাদের পড়াশোনাটা রাইট ট্র্যাকই আছে, হ্যাঁ অনেকেই বাড়তিছো। সো এটা খুবই পজিটিভ, যে এই কোশ্চেনটা যে পুরোপুরি মুখস্থ একটা কোশ্চেন, সো এটাও পারতেছো, তার মানে কি তোমার চ্যাপ্টার সম্পর্কে আইডিয়া আছে, ঠিক আছে, এটা খুবই ভালো, ধন্যবাদ, এটা খুবই ভালো পজিটিভ সাইন। আচ্ছা, তো তারপর দেখো কোনটি নিষ্ক্রিয় গ্যাস। তো আনসার দাও, দ্রুত আনসার দাও। দেখো এখন আসলে তোমরাই পড়বা, ঠিক আছে, এখন আসলে আমাদের পড়ানো তেমন কিছু নাই, তোমরাই আনসার দিবা, সেটাই বেটার হয়। আমরা যে কাজটা করব, আমি যে কাজটা করব সেটা হচ্ছে জাস্ট জানাই দিব আর কি কি দরকার সেটাই আর কি। আর এক্সট্রা তেমন কিছু আসলে এখন করার মতো সময়ও নাই, তোমাদের এখন আসলে সময়ের খুব শর্টেজ। সো কোনটি নিষ্ক্রিয় গ্যাস, একটু আনসারটা দাও দেখি মিলাই। অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হিলিয়াম। দেখো প্রত্যেকটা মৌল সম্পর্কে আমি একটা আইডিয়া নিই। অক্সিজেন, তারপর আছে নাইট্রোজেন। তো মনে রাখবা নাইট্রোজেন যেটা আছে এটাকে বলা হয় অ্যাজোট, এটার নাম হচ্ছে অ্যাজোট। অ্যাজোট, অ্যাজোট শব্দের অর্থ কি জানো, সরি, অ্যাজোট শব্দের অর্থ হচ্ছে, আমি একটু পড়াই, নিষ্ক্রিয়। অ্যাজোট শব্দের অর্থ হচ্ছে নিষ্ক্রিয়। এখন বলতে পারো যে তাই বলে কি নাইট্রোজেন কি নিষ্ক্রিয় গ্যাস, বাট না। বাট নাইট্রোজেনকে কেন নিষ্ক্রিয় বলা হয় একটা রিজন আছে। দেখো নাইট্রোজেন তোমার কখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, যখন তুমি 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিবা, যেটা আমাদের অ্যাকচুয়ালি কি হয় বজ্রপাতের সময় হয়, বা ওই সময় এটা নাইট্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, আদারওয়াইজ কিন্তু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না। সো নাইট্রোজেন সহজে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না, দ্যাটস ওয়াই এটাকে কী বলা হয় অ্যাজোট। অ্যাজোট শব্দের অর্থ কি নিষ্ক্রিয়, ঠিক আছে। আচ্ছা, সো এই নাইট্রোজেন মৌলটা তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মনে রাখবা। নাইট্রোজেন নিয়ে আরও কথা আছে, নাইট্রোজেনের মনে রাখবা টোটাল 5টা অক্সাইড আছে, 5টি অক্সাইড। এই 5টা অক্সাইড কী কী দেখো, নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড, এই 5টা অক্সাইড আছে, ঠিক আছে। নাইট্রাস, নাইট্রিক, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ডাইনাইট্রোজেন ডাইঅক্সাইড, ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড। আচ্ছা অনেকে অনেক প্রশ্ন করতেছো, আমি সেটা আনসার দিও অবশ্যই, একটু সময় করে আনসারটা দেওয়ার ট্রাই করতেছি। এটাকে বলা হয় কি জানো, এটাকে বলা হয় লাফিং গ্যাস, সেটা মাথায় রাখতে হবে, লাফিং গ্যাস নামে ডাকা হয়। নাইট্রাস অক্সাইড কী বলা হয়, লাফিং গ্যাস, ঠিক আছে। ওকে, সো এই জিনিসগুলো একটু জানাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বা দরকার ছিল। ওকে, কি বললো, নেটওয়ার্ক প্লাস কোশ্চেন সলভ প্লাস মিন বইয়ের কোশ্চেন সলভ করে কি প্রিপারেশন হবে। আচ্ছা এটা দেখো এখন আসলে তো এটা ডিপেন্ড করে তুমি আগে কিভাবে পড়ছো, তোমার বেসিকটা কতটুকু কীভাবে ক্লিয়ার আছে। বাট তুমি যেটা বললা নেটওয়ার্ক প্লাস কোশ্চেন সলভ প্লাস মিন বইয়ের কোশ্চেন সলভ, হ্যাঁ এটা করলে আশা করি আসলে এইটুকু করলে আমার এনাফ, ঠিক আছে। আর তেমন কিছু আসলে দরকার হয় না, তুমি যেটা বলতেছো খুবই ভালো, এইভাবে যদি পড়াতে পারো তুমি আশা করি এগ্রির জন্য হবে। নেটওয়ার্ক বইটা ভালো করে পড়তে হবে, এ টু জেড যা যা আছে সব পড়ে ফেলতে হবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না, এটা আগে মাথায় রাখতে হবে। আচ্ছা এখন দেখো আমাদের প্রশ্নে আসো, এটা কী হবে, কোবাল্ট 3+এর 3D ইলেকট্রোমিনাস কি, অলরেডি দেখো আনসার দিয়ে দিছো, হ্যাঁ তোমরা অনেক অ্যাডভান্স, খুবই ধন্যবাদ, খুবই গুড। এটা কোবাল্ট আমরা কি জানি,
27 নাকি? তো কোবাল্ট 2+, ইলেকট্রোবিন্যাসটা যদি করি দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তাহলে কত হলো? 18 পর্যন্ত আমার হয়ে গেছে, তাই না? আরেকটা বলছে 3d7, সো দেখো তাইলে তো 25 হয় নাকি, কারণ 27 থেকে 2 চলে গেলে 25 আসে। সো এখানে লাস্ট টাইম কি দেখতেছি 3d7 আসতেছে, আনসারটা তাহলে কি হবে 3d7। আচ্ছা, BSMRAU তে একটা সাবজেক্ট পেতে হলে কত মার্ক পেতে? এটা আসলে সরি ভাই, এটা আসলে আমার এক্সাক্ট মানটা আমি বলতে পারতেছি না, ঠিক আছে? যে এক্সাক্ট ভ্যালুটা আসলে কত মানে কত মার্কস লাগবে সেটা আসলে এই মুহূর্তে সরি আমি বলাতে পারতেছি না, বাট অবশ্যই একটু কাইন্ডলি বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন থেকে তুমি জানিয়ে নিতে পারো। ওকে, আচ্ছা, এটার আনসার হবে তাই 3d7। হ্যাঁ, ওকে, তারপরে প্রশ্নে চলে যাই। কোন ইলেকট্রন মৌলসমূহের ধর্মের নিয়ন্ত্রক? কোন ইলেকট্রন মৌলসমূহের ধর্মের নিয়ন্ত্রক? এটা কি ছিল প্রশ্নটা? বলো, এটার আনসার কি হবে? কোন ইলেকট্রন মৌলসমূহের ধর্মের নিয়ন্ত্রক? এটা কি হবে, এটা কি হবে, এটা কি হবে? একটু আনসারটা দেওয়া ট্রাই করো। দেখো এখানে আমরা কেন ডিটা কেন আসবে না, অনেকেই বলতেছো এস, ডিটা কেন আসবে না? সো এটা একটু বোঝার ট্রাই করি, ডিটা কেন আসবে না। কারণ হচ্ছে আমরা জানি ডিতে কি অবস্থান্তরমূলক বা ইলেকট্রনিক কি ঘটে, স্থানান্তর ঘটে, তাই তো? তো এই জন্য ডিটা আসবে না, ধর্মের নিয়ন্ত্রক হবে কি 4s, এসটা ধর্মের নিয়ন্ত্রক হবে, বাট অবশ্যই ডিটা কি হবে না, ধর্মের নিয়ন্ত্রক হবে না। ওকে, ঠিক আছে, আমরা একটু ট্রাই করি যত বেশি কোশ্চেন সলভ করতে পারবো তত বেশি আমাদের জন্য ভালো হবে, বা তত বেশি ইনফরমেশন আমরা বুঝতে পারবো। ম্যাঙ্গানিজ ইলেকট্রোবিন্যাস, তো আমরা যদি দেখি ম্যাঙ্গানিজ কত 25। মনে রাখবা ম্যাঙ্গানিজের একটা অক্সাইড আছে, এই অক্সাইডটাকে আমরা বলি কি কি বলে থাকি? লাইট তো অফ হয়ে গেছিল মাঝখানে, হ্যাঁ, পরে আবার পরে চলে ক্লাস। আচ্ছা, পরেরটা ক্লাস কখন শুরু হবে তাহলে? 9টা। বলুন, তাই আগে শেষ করে দেবো, আগে শুরু করে দেবো। ম্যাঙ্গানিজ যদি আমি বলি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d5, তাহলে কি হবে? আনসারটা কি হবে? 3d5, 4s2। ওকে 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 ওকে, আচ্ছা আচ্ছা, 3d5, 4s2, আশা করি সবাই বুঝতে পারছো। তারপরে আসো, ক্রোমিয়াম 3+ আয়নের বর্ণ কোনটি? এটাও তো অনেক মুখস্থ, পুরাই মুখস্থ কোশ্চেন, বলো কি হবে? ক্রোমিয়াম 3+ এর বর্ণ কি হবে? বলো বলো, তোমরাই বলো, আনসার দাও। অপশানে কী কী দেওয়া আছে? হলুদ, সবুজ, নীল, কমলা। হলুদ, সবুজ, নীল, কমলা। সো এটা আনসার হবে সবুজ, ঠিক আছে? হ্যাঁ, রাইট, আনসার কী হবে? সবুজ। আচ্ছা, গ্রিন। ক্রোমিয়াম 3+ আয়নের বর্ণ কোনটি? গ্রিন বা সবুজ। ওকে, হয়েছে। তারপরে দেখো, নিকেল 2+ ধাতব আয়নের 3D ইলেকট্রোবিন্যাস কোনটা? নিকেল 2+, কি হবে বলো? নিকেল, তাই নিকেল কত বলো? পারমাণবিক সংখ্যা কত? 28 নাকি? তো 26 হলে কি হবে বলো? 3d8 কিভাবে দেখো? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d8।
ঠিক আছে, তো আমার আনসার হবে ডি। ওকে, হয়েছে। তারপর ফেরোসায়ানাইড জটিল আয়নে কয়টি লিগেন্ড বিদ্যমান? দেখো লিগেন্ডের সংখ্যা কীভাবে বের করবা, কয়টা আছে টোটাল লিগেন্ড কয়টা আছে দেখো, আমি অলরেডি তোমাদেরকে মার্ক করে দিছি, তোমরা আনসারটা দেওয়া ট্রাই করো, কয়টা লিগেন্ড আছে। কয়টা হবে আনসার? তাহলে 6টা। ঠিক আছে, কয়টা আছে? 6টা। ওকে, ফেরোসায়ানাইড আছে 6টা। তারপর দেখো কোনটি ডায়াম্যাগনেটিক ধাতু? হ্যাঁ, এই কোশ্চেনটা তোমাদের অনেক আসে। সো কোশ্চেনটি একটু আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চৌম্বক ধর্ম জানা। দেন কি ম্যাগনেটিক? ডায়াম্যাগনেটিক। সো মনে রাখবা, যদি সুস্থিত ইলেকট্রোবিন্যাসে, কোথায়? সুস্থিত ইলেকট্রোবিন্যাসে কোনো বিজোড় ইলেকট্রন না থাকে তাহলে আমরা তাকে বলবো ডায়াম্যাগনেটিক। যেমন খেয়াল করো, আমরা যদি জিঙ্ক 2+ করি, 2s2 2p6 3s2 3p6 18 3d10, সেখানে আছে কত? 3d10। সো 3d10 হওয়ার কারণে আমরা যদি একটু আঁকি 3 4 5 3 4 5 6 7 8 9, তাই দেখো 3d10-এ কিন্তু কোনো কি নাই, বিজোড় ইলেকট্রন নাই। ঠিক আছে, কোনো কি ইলেকট্রন নাই? বিজোড় ইলেকট্রন নাই। তাহলে এটা কিন্তু ডায়াম্যাগনেটিক হবে। এরকম যদি কোনো বিজোড় ইলেকট্রন না থাকে তাহলে সেটা হবে ডায়াম্যাগনেটিক। আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একজন বলছে আয়রন কোবাল্ট নিকেল হচ্ছে কেমন? ফেরোম্যাগনেটিক। ঠিক আছে, আয়রন কোবাল্ট নিকেল হচ্ছে কেমন? ফেরো। আচ্ছা, আর যদি একটা মাত্র বিজোড় ইলেকট্রন থাকে তাহলে আমরা তাকে বলবো প্যারাম্যাগনেটিক। তো সুস্থিত ইলেকট্রন বিন্যাস করে দেখতে হবে। আচ্ছা, ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্নটা তাহলে কি বলছে? কোনটি আদ্র বিশ্লেষিত হয় না? অপশন দেওয়া আছে NF3, NCl3, PCl3, BiCl3। তো বলো আনসার কি হবে? দ্রুত আনসার দাও। কোনটি আদ্র বিশ্লেষিত হয় না? দেখো তোমাদেরকে এটার আনসারটা আমি কিছুক্ষণ আগে দিয়ে রাখছিলাম, সেইটা হয়তো বা তোমরা বুঝতে পারছো যে কোনটি আদ্র বিশ্লেষিত হয় না। NF3, NCl3, PCl3, BiCl3 আদ্র বিশ্লেষণ হওয়ার জন্য একটা শর্ত বলছিলাম যে ফাঁকা ডি অরবিটাল থাকতে হয়, তাই না? তো এখানে ফাঁকা ডি অরবিটালটা কোথায় আমার নাই, দেখো তো NF3। তো আনসার হবে NF3। আনসার কি হবে আমার? NF3 এটা হবে। ঠিক আছে, এটা ফাঁকা ডি অরবিটাল নাই, দ্যাটস ওয়াই আদ্র বিশ্লেষিত হয় না। ওকে, কোনটিতে হাইড্রোজেন বন্ধন গঠনের প্রবণতা বেশি? তো হাইড্রোজেন বন্ধন গঠনের প্রবণতা তো আমরা জানি হাইড্রোজেন বন্ধন 3টাতে দেখা যায়, এর মধ্যে অবশ্যই অ্যামোনিয়া হবে আনসার। এটা খুবই সহজ। ওকে, V+5 যার সাথে স্থায়িত্বের ক্রম কোনটি? দেখো নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি। ঠিক আছে, অবশ্যই এটা হবে। স্থায়িত্বের ক্রম অনেক আগের কোশ্চেন আসছিল, একবার বাবে আসছিল। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছো। পারমাণবিক অরবিটাল অধিক্রমণের উপর নির্ভর করে সমযোজী বন্ধন দেখা যায় কয় ধরনের? বলতো এটা আনসারটা একটু লেখো তো তোমরা, কয় ধরনের হবে? অরবিটাল অধিক্রমণের উপর নির্ভর করে সমযোজী বন্ধন দেখা যায়, এটা হবে 2 ধরনের, একটা সিগমা বন্ধন আর একটা হচ্ছে পাই বন্ধন। ওকে, তারপরে কোশ্চেন দেখো, কোনটি মেরু প্রকৃতির নয়? মানে কোনটা আমি বলছি অপোলার আর কি। ঠিক আছে, মেরু প্রকৃতির নয়। সো এটা আনসারটা কি হবে? বলো এটা আনসারটা কি হবে? কোনটি মেরু প্রকৃতির নয় বা কোনটি অপোলার আর কি, আমাকে আসলে এটা আনসার দিতে হবে। সো মেরু প্রকৃতির নয়টা হবে তোমার অবশ্যই হবে না নাইট্রোজেন, অপোলার। ঠিক আছে, দেখো বিশুদ্ধ সমযোজী নাইট্রোজেন। ওকে, সালফার ট্রাইঅক্সাইড কী ধরনের অক্সাইড? তো এটা তো সবাই বলবে এটা কী ধরনের অক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড। এটা যদি পানির বিক্রিয়া দাও, রিয়াকশন দাও,
উৎপন্ন করে H2SO4 সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, তো অবশ্যই এটা বলতে পারি এটা কিন্তু অম্লধর্মী। এটা মানে সবাই পারো নাকি? আনসার কি হবে? অম্লধর্মী অক্সাইড। কোন ধরনের অক্সাইড? সালফার ডাইঅক্সাইড, অম্লধর্মী অক্সাইড। ওকে, আচ্ছা, তারপরে প্রশ্নের আনসার কি হবে? দ্রুত দাও। বালি দ্রবণীয়, জারকে বিজারকে অ্যাকোয়া রেজিয়ায়, আর সোডিয়াম কার্বনের সহযোগ উচ্চ তাপমাত্রা অ্যাসিডে। কোনটা হবে আনসার এখানে? হ্যাঁ ধন্যবাদ, অ্যাসিডিক যারা বলছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, হ্যাঁ এটাও অলরেডি আনসার দিয়ে দিচ্ছ, সোডিয়াম কার্বনেট সহযোগে উচ্চ তাপমাত্রার অ্যাসিডে। ঠিক আছে, ওকে, গুড, ভেরি ভেরি গুড, ইম্পর্টেন্ট, খুবই ভালো। আর N2O4 দ্রবীভূত হয়, দেখো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদেরকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো SnO2 এটা অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে, উৎপন্ন হয় SnCl4 প্লাস পানি। আবার এটা ক্ষারের সাথেও বিক্রিয়া করে, Na2SnO3 পানি। এটা হচ্ছে আমার সোডিয়াম স্টেনেট। এটা হচ্ছে আমার সোডিয়াম স্টেনেট। ঠিক আছে, সো অম্ল ক্ষার বোথের সাথেই কী করে? বিক্রিয়া করে। ওকে, আশা করি বুঝতে পারছি। ঠিক আছে, তারপর জিঙ্ক 2+ কোন ধরন বর্ণের? জিঙ্ক 2+-এর বর্ণ কেমন বলো তো? জিঙ্ক 2+, জিঙ্ক আয়নের বর্ণ কেমন? আনসার দাও, তাদের আনসার দাও। জিঙ্ক 2+, হ্যাঁ বর্ণহীন, কাজ ডায়ামেটিক। ওকে, ধন্যবাদ। তারপর দেখো সোডিয়াম অ্যালুমিনেটের সংকেত কি? তো দেখো এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড, এটাও কিন্তু একটা কি? উভধর্মী অক্সাইড। এটার সাথে HCl বিক্রিয়া দাও, উৎপন্ন হয় অ্যালুমিনিয়াম ক্লোরাইড, লবণ আর পানি। ঠিক আছে, আবার তুমি অ্যালুমিনিয়াম অক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া দাও, লবণ আর পানি। এইটা হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট, NaLO2। ঠিক আছে, তার আনসারটা কী হবে? সোডিয়াম অ্যালুমিনেট। ওকে, কোন যৌগে হাইড্রোজেন বন্ধন থাকলে স্ফুটনাঙ্ক কী হয়? হাইড্রোজেন বন্ধন থাকলে অবশ্যই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কী পাই বলো? বেশি হয় নাকি কম হয়? হাইড্রোজেন বন্ধনের কারণে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কী হয়? হাইড্রোজেন বন্ধনের কারণে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কী হয়? বেশি হয়, কম হয়, নাকি মনে করো H2S আর মনে করো H2O? তো দেখো এখানে হাইড্রোজেন বন্ধন আসছে, এখানে হাইড্রোজেন বন্ধন নাই, তো যেখানে হাইড্রোজেন বন্ধন আসছে সেখানে কি বেশি হবে? ঠিক আছে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কী হবে? মাস্ট বেশি হবে, বৃদ্ধি পাবে। ওকে, ধন্যবাদ। আর এখানে নাই তাই কম। কপার আয়নের সঙ্গে কয়টি অ্যামোনিয়ার লিগ্যান্ড সন্নিবেশ যোগদান করে? টেট্রামিন কপার 2 সালফেট। তা কয়টা অ্যামোনিয়া আসছে? 4টা। এর একটা নাম আছে, মনে রাখবা, সোয়েটজার বিকারক। সোয়েটজার বিকারক। ঠিক আছে, ওকে। তারপরে দেখো H4P2O7 কোন অ্যাসিডের সংকেত? এটা তো সবাই পারো, এটা কি হবে? H4P2O7 এটা কি হবে? বলো বলো বলো। H4P2O7 এটা কোন অ্যাসিডের সংকেত? সো আনসারটা হবে আমার পাইরোফসফরিক অ্যাসিড, নাকি? পাইরোফসফরিক অ্যাসিড। ওকে, ধন্যবাদ। অবস্থান্তর মৌলের শেষ দুটি ইলেকট্রন বিন্যাস কোনটি? এটা কি হবে? অবস্থান্তর মৌলের শেষ দুটি ইলেকট্রন বিন্যাস। সো দেখো তোমার N-1D129 NS122, নাকি? ওকে, আশা করি সবাই ধরতে পারছো। আচ্ছা, ঠিক আছে, তারপরে আসো কোনটি দৈত্যাকার অণু? কোনটি দৈত্যাকার অণু? হ্যাঁ বলো, কোনটি দৈত্যাকার অণু হবে? সিলিকন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড।
আনসার হবে সিলিকন ডাইঅক্সাইড। হ্যাঁ, এটা দৈত্য কণা গঠন করে, সবাই জানে আমরা সিলিকন ডাইঅক্সাইড, এটা হচ্ছে সিলিকা বা বালু। বালু। ওকে, কোন যৌগে নিঃসঙ্গ ইলেকট্রন জোন আছে, মানে মুক্ত ইলেকট্রন আছে? দেখো অবশ্যই এটা খুব সহজে বুঝে ফেলছি। H2 অক্সিজেন, হাইড্রোজেন, ঠিক আছে। অবশ্যই কি হবে? পানি হবে। পানিতে কি আছে? নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বিদ্যমান। আচ্ছা, তারপরে আনসারটা দাও। জান বলছে উভধর্মী অক্সাইড নয়। দেখো এটা উভধর্মী অক্সাইড, এটা উভধর্মী অক্সাইড, এটা উভধর্মী অক্সাইড, এটা না। তো জিঙ্কের বিক্রিয়াটা দেখাই দিই। জিঙ্কের সাথে HCl বিক্রিয়া দিবা, লবণ আর পানি, আবার এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া দিবা, সোডিয়াম জিঙ্কেটার পানি হবে। কোনটি গলনাঙ্ক সবচেয়ে বেশি? সেখানে দেখতে হবে কোনটা সবচেয়ে আয়নিক, যেটা আয়নিক সেটা সবচেয়ে বেশি হবে, গলনাঙ্ক হবে, ঠিক আছে। ওকে, এটা মুখস্থ পারছো। N3H এই যৌগটার সঠিক নাম কি? এটা বলা ট্রাই করো। N3H এটা সেটা হচ্ছে হাইড্রোজয়িক অ্যাসিড, হাইড্রোজয়িক অ্যাসিড, ঠিক আছে। এটা কিন্তু N3H কিন্তু হাইড্রোজয়িক অ্যাসিড বা হাইড্রোজেন অ্যাজাইডও বলি। সবচেয়ে শক্তিশালী বন্ধন কোনটা? অবশ্যই আয়নিক বন্ধন, অফকোর্স আয়নিক বন্ধন, তাতে কোনো ডক্টর আছে, কোনো সন্দেহ আছে? অবশ্যই আয়নিক বন্ধন হবে, ঠিক আছে, সবচেয়ে শক্তিশালী বন্ধন। আচ্ছা, তারপরে দেখো যেটা আমাকে বলছে যে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌলটি হলো কি? তড়িৎ ঋণাত্মক মৌল 1s2, বলো আনসারটা কি হবে? 1s2, 2s2, 2p5, 1s2, 2s2, 2p4, 3s2, 3p5, 1s2, 2s2, 2p5। ওকে, ফ্লোরিন। পর্যায় সারণীতে অধাতু সমূহকে কোন ব্লকে স্থান দেওয়া হয়েছে? এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক। আনসারটা কি হবে? এস ব্লকে তো ধাতু, নিশ্চয়ই না। অধাতু সমূহ কোথায় আছে? পি ব্লকে, ঠিক আছে। আচ্ছা, কোনটি উভধর্মী অক্সাইড? উভধর্মী অক্সাইড পড়ে আসছি, SnO2 হয়ে গেছে। তারপর কোন ধাতু সক্রিয়তা সঠিক ক্রম? সবচেয়ে সক্রিয়, বলো আনসার দাও, তাই আনসার দাও, কি হবে? কি হবে আনসার, কি হবে? তাহলে আমাদের আনসার হবে কোনটি ধাতুর সক্রিয়তা সঠিক ক্রম? কি দিচ্ছ তোমরা? বি। ওকে, সিজিয়াম, রোডিয়াম, হ্যাঁ উপর থেকে নিচে গেলে সক্রিয়তা কীভাবে বৃদ্ধি পায়, ঠিক আছে। তাহলে আমরা দেখি কি কি আছে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। ওকে, ঠিক আছে। তারপর তৈরিতার ক্রম হলো কোনটা? এটা তো পারি, তৈরিতার ক্ষেত্রে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন পড়ে আসছি, তাই না? আজকেই তো সলভ করলাম, এটা আজকে আমরা সলভ করে আসলাম, সবাই আশা করি বুঝতে পারছো। ওকে, ডায়াম্যাগনেটিক, সো এটাও দেখো অলরেডি পড়ে ফেলছো। আনসারটা দেও তো কি হবে? ডায়াম্যাগনেটিক, কোনো মুক্ত ইয়া থাকবে না, কোনো বন্ড, একক সিঙ্গেল থাকবে না কোনো ইলেকট্রন, ঠিক আছে। সো এখানে কোনটা হবে? ডায়াম্যাগনেটিক। ক্রোমিয়াম তো ফর শিওর হবে না, আয়রনও হবে না, কপারও হবে না, অবশ্যই ফ্লোরিন হবে, তাই তো। আচ্ছা, তারপর কোন অণুগুলোতে আয়নিক বন্ধন বিদ্যমান? এটা দেখতে হবে। হ্যাঁ, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, নিকেল সালফেট যদি আয়নিক বন্ধন বিদ্যমান। ওকে, আচ্ছা, কি বললো আগেরটা কোনটা আছে দেখি। ও সরি 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 সরি, আচ্ছা হ্যাঁ ঠিকই আছে। দেখো তো একটু মনে করে দিই, কপার 2+ ছিল, সরি আমি খেয়াল করি নাই। তো কপার 2+ করলে কি হয়? 1s2, 2s2,
2p6 3s2, তাই না? সরি, কপার 2+ তো এরকম হয় না? দেখো তো, কপার 2+ করে যদি আমি করি তাহলে কি হয়, 3d9 জিঙ্ক। তো এরকম হয়, তাই তো? দেখো এইরকম ছিল, তাই তো? এখন একটা যে মনে রাখবা, যদি এখানে কয়টা আমাকে বলো যে এখানে কপার 2+-এ কয়টা কি আছে, সিঙ্গেল বন্ড আছে? একটা। সো ডাইম্যাগনেটিক অবশ্যই যদি তোমার একটা সিঙ্গেল বন্ড হয় ডাইম্যাগনেটিক, সেটা হবে না, ঠিক আছে? সেটা কী হয়ে যাবে? প্যারাম্যাগনেটিক। কী হয়ে যাবে? প্যারাম্যাগনেটিক। সেটা হয়ে যাবে প্যারাম্যাগনেটিক, ঠিক আছে? ডাইম্যাগনেটিক হওয়ার জন্য কোনো কি আমাদের সিঙ্গেল বন্ড থাকা যাবে না। সো এটা একটু ক্লিয়ার করে দিলাম, একজন বলছিল তাকে। ওকে, একজন প্রশ্ন করলা, ভাইয়া আয়নিক বন্ড গঠন চেনার উপায়। আয়নিক বন্ধন তো তোমার কি ক্যাটায়ন থাকবে, অ্যানায়ন থাকবে, ঠিক আছে? প্লাস মাইনাস থাকবে অবশ্যই, এইটা ভেবে আয়নিক বন্ধন চিনবা। আচ্ছা, নিচে কোনটি জটিল যৌগ? সো দেখো এখানে জটিল যৌগ তো বুঝতেই পারছো, ডায়ামিন সিলভার ক্লোরাইড, এটা হচ্ছে আমার জটিল যৌগ। ওকে, ইলেকট্রোমিনার যদি এটা হয় তাহলে মূলটি হবে 3d2 4s2। তাহলে এটা বলো কি হবে? কোন মৌলের ইলেকট্রোবিন্যাস 3d2 4s2? আনসার কি হবে বলতেছ? মিথ্যার ধাতু। লাস্টে যদি 4s2 হয় তাহলে সেটা হবে অবস্থান্তর মৌল, ক্ষার ধাতু, এস ব্লক, মিথ্যার ধাতু। আনসার দাও, আনসার দাও। অবস্থান্তর মৌল। আচ্ছা আচ্ছা, কোন ধরনের সংকরণ বিদ্যমান হেক্সাসায়ানো আয়রনের মধ্যে? কোন ধরনের সংকরণ বিদ্যমান? তো এটা বের করে দেখো কোনটা হবে, বলো আনসারটা, বলো কি হবে? D2sp3, D2sp3, ঠিক আছে? আয়রন 2+ একটু করতে হবে ইলেকট্রোবিন্যাস। আয়রন 2 1s2 2s2 3s2 3p6 3d6, আয়রন 2+ না, 24 26, তো 3d6 যদি করো, শক্তিশালী আছে যেহেতু, তাহলে এগুলো আয়সা পড়বে। এই দেখো D2sp3, ঠিক আছে? D2sp3। ওকে, হয়েছে। অ্যালকোহল সময়ের ক্ষেত্রে মনে রাখবা, যত বড় হবে অ্যালকোহল তার স্ফুটনাঙ্ক তত কী হবে? বাড়বে। হ্যাঁ, সো এটাই হবে, যত বাড়ছে অ্যালকোহলের স্ফুটনাঙ্ক তত কী হবে? বৃদ্ধি পাবে। ওকে, মনে রাখলেই হলো। সন্নিবেশ সমজীবী বন্ধন বিদ্যমান। সো দেখো সন্নিবেশ সমজীবী বন্ধন বিদ্যমান, অবশ্যই এটা হবে। ওকে, সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ মৌল কোনটা? ফ্লোরিন। কত? 4.1। আচ্ছা, তো এটা অসুবিধা বুঝতে পারছো। সো দেখো তোমাদের সাথে অনেক কিছু আলোচনা করলাম ক্লাসের মাঝখানে, অনেকগুলো আলোচনা করা হইলো। সো আশা করি এগুলো তোমরা পড়বা, বুঝতে পারছো। এখন আসলে নিজে নিজে বেশি পড়ার সময় টাইমটাকে ওয়েস্ট করা যাবে না। যেটাই তোমরা বাসায় রিভিশন দাও, খুব দ্রুত রিভিশন দাও। আসলে রিভিশনের উপর যত থাকবা তত শেখা হবে। হ্যাঁ, খুব বেশি কঠিন কোশ্চেন আসবে না অবশ্যই, কোশ্চেনের প্যাটার্ন খুবই সহজেই থাকবে এই চ্যাপ্টার থেকে। আমি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ যেহেতু আজকে এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করলাম, এই টাইপের কোশ্চেন যেগুলো দেখলে এইগুলো থেকে এইরকম টাইপের কোশ্চেনই আসবে। সো বাসায় ভালো করে বেশি করে পড়ো, বেশি করে রিভিশন দাও। সামনে যখন আরও ক্লাস নেওয়া হবে চ্যাপ্টারগুলো ভালো করে পড়ে ফেলবা, নিজে থেকে আগে থেকে পড়ে রাখবা। তাহলে কি হয়, কোনো কোশ্চেন যদি তোমার জানা থাকে সেটা তুমি করতে পারো বা শিখতে পারো। সো আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকুক, তোমার সবাই ভালো থাকো। আচ্ছা, হ্যাঁ, আসসালামু আলাইকুম।